Hello and welcome, friend. This is the third video on Indian economy, the series I have started on Indian economic development from textbook of class 11 NCERT, Indian economic and development. In this video, I will discuss the rest portion of the second chapter that I had started in the previous video. In the previous video, I discussed Indians thinking and policy after the independence, 5 year planning, that is called Five Planning Commission, that was set up in 1950. The goal of the 5 year plan: growth, modernization, and self-reliance, equity. Also, I discussed about reforms in agriculture sector like land reforms, land ceiling, etc. I discussed about green revolution, DOA. We had increased the productivity of agriculture sector, and also we discussed about some criticism of subsidy on the agriculture sector. My dear friends, আজকের এই ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমি লাস্ট ভিডিওতে শুরু করেছিলাম, তার বাকি পোর্শনটা ডিসকাস করব। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে ভারত কোন ইকোনমিক পলিসি নেবে, এবং সেই সময় ইস্যুগুলো কি ছিল সেটা নিয়ে, 5 ইয়ার প্ল্যানিং নিয়ে, দ্যাট ইজ প্ল্যানিং কমিশন, যেটা তৈরি হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। প্ল্যানিং কমিশনের যে ডিফারেন্ট টার্গেট ছিল, যে উদ্দেশ্যগুলো ছিল, যেমন গ্রোথ, ইকোনমিক গ্রোথ, মডার্নাইজেশন, ইকুইটি, সাম্যতা এবং আত্মনির্ভরতা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই সঙ্গে আমরা এগ্রিকালচার সেক্টরে কি কি রিফর্মস নেওয়া হয়েছিল, যেমন ল্যান্ড রিফর্মস, ভূমি সংস্কার, ল্যান্ড সিলিং, একজন নির্দিষ্ট চাষির কাছে কতটা জমি থাকতে পারবে তার একটা যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, এটাকে বলা ল্যান্ড সিলিং। এবং সেই সঙ্গে আমরা দেখেছিলাম গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব, হাই ইল্ডিং সিডস, বেশি ফসল প্রদানকারী সিডস, এবং তার সঙ্গে আমরা দেখেছিলাম যে চাষের ক্ষেত্রে যে সাবসিডি দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো। আজকের এই চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারের বাকি যে পোর্শনটা আছে সেটা ডিসকাস করব। ফার্স্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। দেখো, স্বাধীনতার সময় ঠিক ওই টাইমটাতে আমাদের দেশের ইন্ডাস্ট্রি বেস কিন্তু খুব ন্যারো ছিল, সংকীর্ণ বেস ছিল। হাতে গোনা কয়েকটা শিল্প ছিল আমাদের, যেমন পাট শিল্প ওয়েস্ট বেঙ্গলে, এবং বাকিটা ছিল গুজরাট এবং মহারাষ্ট্রে টেক্সটাইল শিল্প। এবং সেই সময়ে আমাদের এখানকার যে কিছু শিল্পপতি ছিল, তার মধ্যে দু রকমের শিল্প প্রাইভেট পার্টিসিপেশন ছিল, মানে ব্যক্তিগত মালিকানায় দু রকমের শিল্প চালু ছিল। একটা হচ্ছে জামশেদপুরে স্টিল কারখানা, এবং অন্যটা কলকাতায়। তো অন্যান্য সেক্টরের ক্ষেত্রে প্রাইভেট প্লেয়ার্সদের হাতে এত বেশি টাকা ছিল না যে তারা নতুন কোনো ইনিশিয়েটিভ নেবে, নতুন কোনো উদ্যোগ নেবে, বিনিয়োগ করবে। বা যেহেতু আমাদের মার্কেটটা তখনও ইকোনমিক অ্যাক্টিভিটি সেইভাবে হয়নি, তো তাদের কাছে স্কোপ ছিল না মার্কেটটাকে বোঝার, যে কি প্রোডাকশন করতে হবে, কি পরিমাণ করতে হবে, সেই রিস্কটাও তারা নিতে চায়নি। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হয়েছিল। সেই সঙ্গে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে আমাদের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুর সোশিয়ালিজমের প্রতি তার একটা ঝোঁক ছিল। সো ভারতবর্ষের সেই সময় নেতৃত্ব যারা ছিলেন, তারা চেয়েছিলেন এমন একটা ইকোনমি গড়ে তুলতে যেখানে মেজর পার্টটা বা ইকোনমিক অ্যাক্টিভিটির মেন পার্টটা থাকবে পাবলিক সেক্টরের হাতে, দ্যাট মিনস গভর্নমেন্টের হাতে। একদিকে প্রাইভেট কোম্পানির হাতে বেশি টাকা পয়সা ছিল না, তারা রিস্ক নিতে চায়নি, যেহেতু মার্কেট সিচুয়েশন তখন তারাও বুঝে উঠতে পারেনি। অন্যদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সোশ্যালিজমের প্রতি ঝোঁক ছিল। সব মিলিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
পাবলিক সেক্টর তৈরি করলো এবং পাবলিক সেক্টরে মেজর জিনিসগুলো তার হাতে রাখলো যাতে করে ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করা যায়। আমরা দেখব টেক্সট বুকটা। ইন্ডাস্ট্রি প্রোভাইডস employment which is more stable than the employment in agriculture. কৃষি ক্ষেত্রে যে এমপ্লয়মেন্টটা থাকে তার থেকে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এমপ্লয়মেন্ট স্টেবল, এবং যদি প্রোডাকশন ভালো হয়, সেল ভালো হয়, কোম্পানির গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু এমপ্লয়মেন্টও বাড়ে। কৃষি ক্ষেত্রে কিন্তু সেই স্কোপটা খুব লিমিটেড, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বাড়তে পারে, তারপরে কিন্তু এমপ্লয়মেন্ট সেই হিসেবে বাড়ে না যদি কিনা ল্যান্ড বাড়তে থাকে। সো এমপ্লয়মেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে এবং ইকোনমি অ্যাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। At the time of independence, the variety of industries was very narrow, যেটা আমি বললাম যে স্বাধীনতার সময় আমাদের ইন্ডাস্ট্রি বেস কিন্তু খুব কম ছিল, largely confined to cotton textile and jute। একদম তাই, শুধুমাত্র কটন টেক্সটাইল এবং জুট ছিল। There are two well managed iron and steel farms, one in Jamshedpur and other in Kolkata, যেটা বললাম। But obviously, we needed to expand the industrial base with a variety of industries if the economy was to grow। কিন্তু শুধুমাত্র এই ন্যারো ইন্ডাস্ট্রিয়াল বেস নিয়ে যেমন আমরা আরো বেশি পরিমাণ কর্মসংস্থান করতে পারবো না, সেই সঙ্গে সঙ্গে আমরা যদি জিনিস তৈরি করতে না পারি, সমস্ত কিছু যদি ইম্পোর্ট করতে হয়, আমরা যদি ম্যানুফ্যাকচার না করতে পারি, ওভারঅল ইকোনমিক সেক্টরের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পিছিয়ে থাকবে, ইকোনমিক অ্যাক্টিভিটি এগোতে পারবে না, এটাই বলা হয়েছে। এবং এখানে একটা চার্টে দেখো যে বিভিন্ন টাইম পিরিয়ডে আমাদের বিভিন্ন সেক্টরে কত পার্সেন্ট মানুষ সেই সময় নিযুক্ত ছিল সেটা দেওয়া হয়েছে। যেমন দেখো 1950-51 মানে ডিউরিং ইন্ডিপেন্ডেন্স বা জাস্ট প্রায়ার টু ইন্ডিপেন্ডেন্স, এগ্রিকালচারে ছিল 72.1% মানুষ এগ্রিকালচার সেক্টরে নিযুক্ত ছিল। 1990-91 66.8%, that was reduced, and 2057 even more reduced, 47%. So you can see industrial activity 10.7% to 12.7%, and then after 1991 a big jump to 22%. Basically it happened due to LPG reforms that was introduced in 1991. In the next chapter we will see LPG reforms. Public and private sectors in Indian industrial development, একটু আগে আমি যেটা ডিসকাস করলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোশ্যালিজমের প্রতি ঝুঁকছিল এবং আমাদের এখানে প্রাইভেট পার্টিসিপেশন তেমন ভাবে এগিয়ে এসেছিল না, এই দুটো জিনিস মিলে কিন্তু পাবলিক সেক্টরে ইন্ডিয়াতে জন্ম হয়েছিল। At the time of independence, Indian industrialists do not have the capital to understand investment in industrial ventures required। স্বাধীনতার সময় আমাদের প্রাইভেট কোম্পানি যারা ছিল বা প্রাইভেট প্লেয়ার্স যারা ছিল তাদের হাতে কিন্তু যথেষ্ট টাকা পয়সা ছিল না যে তারা নতুন করে ইন্ডাস্ট্রিয়াল ভেঞ্চার শুরু করবে বা নতুন করে ব্যবসা শুরু করবে। Nor was the market big enough to encourage industrialists। যেটা বললাম যে মার্কেটও তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট ততটা কিন্তু এক্সপ্যান্ড করেনি এবং তারা মার্কেটের সেন্টিমেন্টও বুঝতে পারেনি, তো তারা রিস্ক নিতে চায়নি। It is principally for these reasons that the state had to play an extensive role in promoting the industrial sector। এবং স্টেটের পার্টিসিপেশনের পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, আমি আগে ডিসকাস করলাম। সেই সঙ্গে সোশিয়ালিজমের প্রতি ঝোঁক ছিল, সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেয়েছিল যে মেজর ইকোনমিক অ্যাক্টিভিটির পার্টটা তার কাছে রাখতে। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, that is called IPR 1956। This resolution in 1956 formed the basis of second 5-year plan। তোমরা জানো ফার্স্ট 5-year প্ল্যান হয়েছিল 1950-তে, সো 1955 এর সেকেন্ড 5-year প্ল্যান, এবং এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন যেটা 1956 এ নেওয়া হয়েছিল বেসিক্যালি এটাই সেকেন্ড 5-year প্ল্যানিং এর বেস তৈরি করেছিল। কি হয়েছিল না, এই 5-year প্ল্যানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটা রিফর্মস আনা হয়েছিল। কেমন রিফর্মস আনা হয়েছিল না, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। This resolution classified industries into three categories:
তিনটে ক্যাটাগরিতে ইন্ডাস্ট্রিকে ভাগ করেছিল। The first category comprised industries which would be exclusively owned by the state. ফার্স্ট ক্যাটাগরি ছিল সেই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো শুধুমাত্র স্টেট মালিকানাধীন থাকবে, মানে শুধুমাত্র পাবলিক সেক্টর হবে এই সমস্ত ইন্ডাস্ট্রি, এখানে কোনো প্রাইভেট পার্টিসিপেশন ওন্ট বি অ্যালাউড অ্যাট অল, শুধুমাত্র স্টেট ওন হবে, মানে স্টেট মালিকানাধীন হবে। The second category consisted of industries in which the private sector could supplement with the efforts of the state sector, with the state taking the sole responsibility for starting new units. সেকেন্ড ক্যাটাগরি কি করা হয়েছিল, যেখানে প্রাইভেট পার্টিসিপেশন থাকবে, মানে প্রাইভেট কোনো প্লেয়ার্স, প্রাইভেট কোনো কোম্পানি যদি মনে করে যে আমি এখানে পার্টিসিপেশন নেব বা অংশগ্রহণ করব এই অ্যাক্টিভিটিতে, করতে পারে, কিন্তু তারা নতুন কোনো বিজনেস শুরু করতে পারবে না, নতুন কোনো ইউনিট শুরু করতে পারবে না, জাস্ট তারা অ্যাক্টিভিটি দিতে পারবে পাবলিক সেক্টরের সঙ্গে, কিন্তু এক্সক্লুসিভ রাইট ছিল নতুন বিজনেস শুরু করার, কোম্পানি খোলার একমাত্র গভর্নমেন্টের। The third category consisted of the remaining industries which are to be in the private sector. এবং থার্ড ক্যাটাগরি দেওয়া হয়েছিল যেখানে প্রাইভেট সেক্টর অংশগ্রহণ করতে পারত, কিন্তু বেসিক্যালি সেই জায়গাটা খুব স্কোপ কম ছিল, ন্যারো স্কোপ ছিল, এবং ইম্পর্টেন্ট কোনো সেক্টর কিন্তু প্রাইভেট পার্টিসিপেশনের জন্য দেওয়া হয়নি। এবং সব থেকে বড় কথা, যেখানে বলা হয়েছিল যে এই সমস্ত কাজগুলো প্রাইভেট সেক্টর অংশগ্রহণ করতে পারবে এই সেক্টরে, সেখানেও কিন্তু লাইসেন্স শুরু করেছিল গভর্নমেন্ট, মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সেখানেও কিন্তু রেগুলেশন শুরু করেছিল যে কোনো কোম্পানিকে, কোনো প্রাইভেট প্লেয়ারকে বিজনেস শুরু করতে গেলে, ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করতে গেলে গভর্নমেন্টের কাছে লাইসেন্স নিতে হতো। এবং তোমরা অনেকে হয়তো লাইসেন্সি রাজ কথাটা শুনে থাকবে, এই টাইমের পরে কিন্তু কথাটা এসেছিল, মানে গভর্নমেন্ট এত হেভিলি কন্ট্রোল করতো যে কোনো কিছু করতে গেলে, প্রোডাকশন বাড়াতে গেলে, নতুন ইউনিট খুলতে গেলে কিন্তু লাইসেন্স নিতে হতো। তো যদিও কিছু কিছু সেক্টরকে প্রাইভেট পার্টিসিপেশনের গভর্নমেন্ট অ্যালাউ করেছিল, স্টিল সেগুলোকে গভর্নমেন্ট কিন্তু রেস্ট্রিক্টেড রেখেছিল থ্রু লাইসেন্সেস। গভর্নমেন্টের যদিও একটা টার্গেট ছিল এই লাইসেন্সের পেছনে, যে করার পেছনে একটা কারণ ছিল, কারণ কি গভর্নমেন্ট চেয়েছিল যেগুলো ব্যাকওয়ার্ড এরিয়া আছে, যে সমস্ত রিজিয়ন ব্যাকওয়ার্ড রিজিয়ন আছে, গভর্নমেন্ট চেয়েছিল সেখানে প্রাইভেট প্লেয়ার্সরা গিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করুক, এবং তাতে করে যদি কেউ ব্যাকওয়ার্ড জায়গায় গিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করার চেষ্টা করতো, কোনো ইন্ডাস্ট্রি শুরু করার চেষ্টা করতো, তাদের কিন্তু লাইসেন্সটাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হতো। So basically, through licensing system, government tried to regulate and fast track the business and industrial sector intended by the private players. এবং এটা করা হয়েছিল, the purpose of this policy was to promote regional equality, মানে বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা সাম্যতা আনার জন্য, যে সমস্ত অঞ্চল পিছিয়ে আছে, পিছিয়ে পড়া জায়গা, সেখানে যাতে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়, সেই জন্য এটা করা হয়েছিল। যদিও এটা পরবর্তী ক্ষেত্রে খুব হেভিলি ক্রিটিসাইজ হয়েছিল, এবং ইনফ্যাক্ট এটা একটা কারণ ছিল যে কারণগুলোর জন্য আমাদের ইন্ডাস্ট্রি ততটা ডেভেলপ করতে পেরেছিল না, কারণ কি প্রাইভেট পার্টিসিপেশন সেই সময় খুব পুর ছিল, যারা চেয়েছিল তারাও পিছিয়ে এসেছিল এই লাইসেন্সিং চক্করে। নেক্সট, স্মল স্কেল ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে কি? স্মল স্কেল ইন্ডাস্ট্রি প্রথম চালু করা হয়েছিল কার্ভে কমিটির মাধ্যমে। 1953 তে একটা কমিটি চালু হয়েছিল যেটাকে বলা হতো কার্ভে কমিটি। তারা ডিসিশন নিয়েছিল ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রির আপগ্রেডেশনের জন্য। মেইনলি করা হয়েছিল না রুরাল এরিয়ায় ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশনের জন্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি চালু করার ডিসিশন গভর্নমেন্ট নিয়েছিল। In 1950, a small-scale industrial unit was one which invested a maximum rupees of 5 lakh. মানে যখন শুরু হয় তখন ধরো কোনো একটা ব্যবসা বা কোনো একটা ইন্ডাস্ট্রি ধরো শুরু হলো, এবং তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকা পর্যন্ত যদি ইনভেস্টমেন্ট হয় সেটাকে বলা হবে তোমার স্মল স্কেল ইন্ডাস্ট্রি। মানে এখন যেটাকে বলা হয় এমএসএমই, মিডিয়াম স্মল মাইক্রো সেক্টর, এমএসএমই সেক্টর, সেটা ছিল তখন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। পরবর্তী ক্ষেত্রে যার প্রাইমারি বা প্রিমিয়াম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা বাড়িয়ে 1 কোটি করা হয়েছিল, 1
এখন যেটা করা হয়েছে 10 কোটি পর্যন্ত যদি ইনভেস্টমেন্ট হয়, তার প্রিলিমিনারি ইনভেস্টমেন্ট, তবুও তাকে এমএসএমইর আন্ডারে রাখা হবে। এটা বেসিক্যালি করা হয়েছিল রুরাল এরিয়ায় ইকোনমি অ্যাক্টিভিটি চালু করার জন্য। এবং যেহেতু বড় ইন্ডাস্ট্রি খুব বেশি থাকে না দেশে, আমাদের দেশেই যেমন এমএসএমই সেক্টর এর সব থেকে বেশি লোক কাজ করে, সেই জন্য এই সমস্ত সেক্টর, এগুলো ছোটখাটো সেক্টর, যেমন ধরো কোনো দোকান, ইট ভাটা, ওয়েল্ডিং বা ছোটখাটো মেশিন, এগুলো হচ্ছে এরকম সেক্টরের মধ্যে আসবে এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এবং জেনারেল রিজিয়ন এরিয়া থাকে। এবং ভারতবর্ষের 40 to 45% জিডিপির কন্ট্রিবিউশন কিন্তু এই সেক্টর থেকে আসে, এবং এই সেক্টরে সব থেকে বেশি লোক কাজ করে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে। ইট ইজ বিলিভ দ্যাট স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আর মোর লেবার ইন্টেন্সিভ। এই ধরনের সেক্টরগুলো মোর লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ মানে কি, না এই ধরনের সেক্টরে বেশি লেবার কাজ করতে পারে বা বেশি লেবারের দরকার হয়। they use more labor than the large scale industries। লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ থেকে কিন্তু অনেক বেশি লেবার এখানে দরকার হয়, এখানে কাজ করে। কারণ লার্জ ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বেশিটাই মেকানাইজড, সেখানে ম্যান পাওয়ার থেকে কিন্তু ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এগুলোই বেশি দরকার হয়। এবং আমাদের মতো দেশে কিন্তু এই স্মল স্কেল ইন্ডাস্ট্রির একটা অপরিসীম গুরুত্ব আছে। এবার গ্রামাঞ্চলে যখন এটা শুরু করা হলো, এবার তারা তো কম্পিট করতে পারবে না বড় বড় যে শিল্পগুলো ছিল, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তো সেই জন্য গভর্নমেন্ট কি করেছিল, তাদেরকে বিভিন্ন কনসেশন দিয়েছিল, যেমন লোয়ার এক্সাইজ ডিউটি, তাদের উপরে ট্যাক্সটা কম বসানো হয়েছিল, এবং তাদেরকে ইজি ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছিল। যেমন করা হয়েছিল গ্রিন রেভলিউশনের টাইমে, যে স্মল ফার্মার যারা ছিল তাদেরকে, সেই রকম রুরাল এরিয়ায় একইভাবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য কিন্তু রুরাল এরিয়ায় মানুষকে সহজে লোন দেওয়া হয়েছিল এবং ট্যাক্সে ছাড় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল প্ল্যানিং কমিশনের পলিসি অনুযায়ী। নেক্সট, এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি দেখলাম। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি কি করা হয়েছিল, দুটো জিনিস মনে রাখতে হবে। ফার্স্টলি 1956 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, ম্যাক্সিমাম ছিল স্টেট ওন্ড, কিছু ছিল স্টেট ওন্ড কিন্তু প্রাইভেট পার্টিসিপেশন ছিল, কিন্তু প্রাইভেট কোম্পানি নতুন করে ব্যবসা শুরু করতে পারতো না। আর সেকেন্ড ছিল থার্ড ওয়ান ছিল যেখানে প্রাইভেট পার্টিসিপেশন করতে পারতো, নতুন বিজনেস খুলতে পারতো, ইন্ডাস্ট্রি করতে পারতো, কিন্তু থ্রু লাইসেন্স, গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হতো। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল রুরাল এরিয়ায় স্মল স্কেল ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য। নেক্সট, ট্রেড পলিসি, ইম্পোর্ট সাবস্টিটিউশন। The industrial policy that we adopted was closely related to the trade policy। মানে আমরা যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়েছিলাম, ট্রেড পলিসি আমাদের সেরকমই ছিল। স্বাভাবিক ব্যাপার, আমরা যা তৈরি করব, যা বানাবো, ব্যবসা সেরকমই হবে, আমরা যেরকম ম্যানুফ্যাকচার করব। In the first 7 plans, trade was characterized by what is commonly called an inward-looking trade strategy। Inward-looking মানে আমাদের ট্রেডটা ছিল মেনলি, আমরা ডোমেস্টিক মার্কেটের কথা ভেবে করেছিলাম, যে সমস্ত কিছুটা আমাদের ডোমেস্টিক মার্কেটে হবে। মানে আমরা বাইরে কিছু এক্সপোর্ট করব না বা বাইরে থেকে ইম্পোর্ট করব না, সমস্ত কিছু ডোমেস্টিক মার্কেটে হবে। এটাকে বলা হয় ইনওয়ার্ড লুকিং স্ট্র্যাটেজি। টেকনিক্যালি দিস স্ট্র্যাটেজি ইজ কল্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন মানে ধরো কোনো জিনিস ইম্পোর্ট না করে, বা যাতে ইম্পোর্ট না হয় সেই জন্য আমি ইম্পোর্ট ডিউটি বসিয়ে দিলাম বেশি করে, কোয়ান্টিফাই করে দিলাম যে তুমি এর বেশি এই জিনিসটা ইম্পোর্ট করতে পারবে না। এটা করার কারণ হচ্ছে যাতে আমি ডোমেস্টিক মার্কেট আমার ওটা তৈরি হয় বা ডোমেস্টিক কোম্পানিকে আমি বাঁচাতে পারি। এটাকে বলে ইম্পোর্ট সাবস্টিটিউশন। This policy aimed at replacing or substituting imports with domestic production। কারণ ধরো কোনো একটা জিনিস, গাড়ি, আমি এই গাড়িটা বললাম ইম্পোর্ট করতে গেলে এমন একটা ট্যাক্স দিয়ে দিলাম যে ইম্পোর্ট করলে প্রচুর দাম হবে, যেখানে আমার ডোমেস্টিক মার্কেটে তৈরি হলে হয়তো দামটা কম হবে। তো যেহেতু ওই গাড়িটা ইম্পোর্ট করলে এখানে দাম বেশি হবে, সেজন্য ইম্পোর্টটা হবে না, ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হবে, কেউ ইম্পোর্ট করবে না, এখান থেকেই তৈরি করবে।
এটাকে বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউশন। প্রোটেকশন ফ্রম ইম্পোর্টস টু টু ফর্মস। প্রোটেকশন মানে ইম্পোর্টের এগেইনস্টে প্রোটেকশন, মানে ইম্পোর্ট করা হবে না, এবং ইম্পোর্ট যাতে না করা হয় তার জন্য প্রোটেকশন দুভাবে হয়। কিভাবে হয়? একটা হচ্ছে ট্যারিফ, একটা হচ্ছে কোটা। আমি আগে যেটা বললাম যে ট্যারিফ কি, যখন ইম্পোর্ট করা হয় কোনো জিনিস তার উপরে গভর্নমেন্ট একটা ট্যাক্স বসায়, একটা ডিউটি বসায়, এটাকে বলা হয় ইম্পোর্ট ডিউটি। এই ইম্পোর্ট ডিউটি হচ্ছে ট্যারিফ। এখন গভর্নমেন্ট যদি মনে করে এই জিনিসটা ইম্পোর্ট করব না, তাহলে কি করবে? গভর্নমেন্ট ওটার উপরে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেবে। ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিলে ওই জিনিসটা যখন ইম্পোর্ট হবে তখন দামটা বেড়ে যাবে মার্কেটে, এবং স্বাভাবিকভাবে সে তখন কম্পিট করতে পারবে না। আর একটা হচ্ছে যেটাকে বলা হয় কোটা। কোটা মানে কি, ধরো গভর্নমেন্ট বললো যে এক বছরে পার ইয়ার এই গাড়ি 1000খানা বেশি ইম্পোর্ট করা যাবে না, মানে ফিক্সড করে দেওয়া হলো। এইভাবে ইম্পোর্টটাকে রেগুলেট করা হয়। তো গভর্নমেন্ট ওই টাইমে চেয়েছিল যে ইম্পোর্ট যাতে আমাদের ইকোনমিতে, ডোমেস্টিক ইকোনমিতে ইম্পোর্টেড মার্কেট যাতে বেশি না আসে। কারণ গভর্নমেন্ট অ্যাপ্রিহেন্ড করেছিল যদি বাইরের মার্কেট চলে আসে, বাইরের ডেভেলপড কান্ট্রির বড় বড় কোম্পানি থেকে যদি জিনিসপত্র আমাদের দেশে চলে আসে, তাহলে আমাদের দেশের কোম্পানি ওদের সঙ্গে কম্পিট করতে পারবে না। তো আমাদের দেশে কোনো ডোমেস্টিক মার্কেট তৈরি হবে না, বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার তৈরি হবে না। সেই জন্য গভর্নমেন্ট এরকম ইম্পোর্ট ডিউটি বা কোয়ান্টিফাই করেছিল। এখানে বলা আছে দেখো, কোটা স্পেসিফাই দ্য কোয়ান্টিটি অফ গুডস হুইচ ক্যান বি ইম্পোর্টেড। এটা স্পেসিফাই করে দেওয়া হলো যে এই পরিমাণ গুড ইম্পোর্ট করা যাবে। দি ইফেক্ট অফ ট্যারিফস অ্যান্ড কোটাস ইজ দ্যাট they restrict imports and therefore protection of domestic market from foreign competition। হ্যাঁ, ফরেন কম্পিটিশন থেকে ডোমেস্টিক মার্কেটকে এটা রক্ষা করার একটা চেষ্টা। The policy of protection is based on the notion that industries or developing countries are not in a position to compete against the goods produced by more developed economies। যেটা আমি জাস্ট বললাম যে এটার এটা একটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ ছিল যে যেগুলো উন্নত দেশ তাদের দেশের ম্যানুফ্যাকচারাররা যে জিনিসটা তৈরি করবে, আর উন্নয়নশীল দেশ লাইক ইন্ডিয়া, এখানকার কোম্পানি ম্যানুফ্যাকচারাররা তাদের সঙ্গে কম্পিট করে উঠতে পারবে না। সেই জন্য আমাদের এদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচার যারা ছিল তাদেরকে এনকারেজ করার জন্য প্রোটেকশন ইম্পোর্ট বন্ধ করা হয়েছিল। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেমন ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিলাম, সেরকম আমাদের এখানকার পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর তখন এটা ভাবেনি যে আমরা কোনোদিন এক্সপোর্ট করব। আমরা যেমন ইম্পোর্ট সেক্টরকে অফ করে দিয়েছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সপোর্ট সেক্টরকে অফ করে দিয়েছিলাম। আমাদের এখান থেকে কোনো এক্সপোর্ট হতো না, আমরা শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটের কথা কিন্তু ভেবেছিলাম। এবং এটার একটা নেগেটিভ দিকও আছে। ইনফ্যাক্ট অনেক সমালোচক এটা বলে থাকে যে ওটা একটা ভুল ডিসিশন ছিল। কারণ কি, যখন তুমি ইম্পোর্ট বন্ধ করে দিলে, মানে আমাদের ডোমেস্টিক যদি একটা দুটো যে কটাই ম্যানুফ্যাকচারার থেকে থাকে তারা কিন্তু কম্পিটিশন পেলো না, মানে ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশন কিন্তু পেলো না। সেই জন্য এখানকার প্রডিউসড যে গুডস তৈরি হলো তার কোয়ালিটি কিন্তু ভালো হলো না, এবং পরবর্তীকালে যখন এক্সপোর্ট শুরু হলো তখন কিন্তু আমাদের এখানকার ম্যানুফ্যাকচারার যারা, তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ওই সমস্ত কোম্পানির সঙ্গে কিন্তু কম্পিট করতে পারলো না, প্রতিযোগিতায় পিছিয়ে পড়লো। সেই জন্য এখনো পর্যন্ত আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে অনেক পিছিয়ে, বা এক্সপোর্ট সেক্টরেও পিছিয়ে। দেখো, ইফেক্ট অফ পলিসিস অন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপরে যে সমস্ত পলিসি নেওয়া হয়েছে তার ইফেক্টটা কি ছিল? ইফেক্টটা মানে অবশ্যই ভালো ছিল। 1950-51 থেকে 1990-91 এই ফেজটা, ইকোনমিক যে ফেজ, আগের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে আমাদের ইকোনমিক ফেজ আছে, সেখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের টোটাল যে জিডিপি ছিল আমাদের দেশে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কিন্তু শেয়ার বেড়েছিল। যেখানে 1951-এ আমাদের জিডিপি 24.6% আসতো, সরি 11.8% আসতো ইন্ডাস্ট্রি সেক্টর থেকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে। সেখানে 1991-এ আমাদের জিডিপির 24.6% আসতো ইন্ডাস্ট্রি থেকে। সো ডেফিনেটলি দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট প্রগ্রেস। এখানে দেওয়া আছে দেখো, এগ্রিকালচার সেক্টর 1950-51-এ জিডিপি 59% ছিল এগ্রিকালচারাল সেক্টরের, ইন্ডাস্ট্রি ছিল অনলি 13%, এবং সার্ভিস সেক্টরে ছিল 28%।
1991 গিয়ে জিডিপির শেয়ার চলে আসলো এগ্রিকালচারের ক্ষেত্রে 34.9% এবং ইন্ডাস্ট্রি রাখলো 24.6%, এবং সব থেকে বেশি প্রোগ্রেস হলো সার্ভিস সেক্টরে 40.5%। এখনো পর্যন্ত আমাদের জিডিপির ম্যাক্সিমাম শেয়ার আসে সার্ভিস সেক্টর থেকে। নেক্সট আরেকটা সমালোচনা আছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেটা হচ্ছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর। তো এখন তোমরা দেখতে পারলে যে 1951 থেকে 1990 পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যতটা প্রোগ্রেস করেছে, কিন্তু এরও একটা নেগেটিভ দিক ছিল, যারা সমালোচক তারা বলে থাকেন হয়তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আরো ভালো হতে পারতো যদি কিনা আমরা কিছু কিছু সেক্টরকে বা ম্যাক্সিমাম সেক্টরকে পাবলিক সেক্টর থেকে প্রাইভেট সেক্টরের হাতে দিতে পারতাম, বা আমরা যদি ইম্পোর্ট রেস্ট্রিকশন না করতাম, তো আমাদের এখানকার ম্যানুফ্যাকচারাররা যে সমস্ত গুডস তৈরি করতো তার কোয়ালিটি বাড়তো, এক্সপোর্ট ভালো হতো। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক সেক্টর যেমন টেলিকম সেক্টর 1990 পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের হাতে ছিল। এবং আমরা জানি যদি 1990s এর তোমাদের কেউ বার্থডে থাকে 1980 বা 1990, তারা জানবে ভালো করে যে একটা আগে টেলিফোন কানেকশন পাওয়া কত টাফ ছিল। এখন যেখানে হয়তো 1 ঘন্টায় কি 1 ঘন্টা কি 15 মিনিট আধ ঘন্টায় একটা কানেকশন অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, তখন একটা ল্যান্ডলাইন কানেকশন বিএসএনএল থেকে নেওয়া কতটা টাফ ব্যাপার ছিল। তো ডেফিনেটলি প্রোগ্রেস ছিল না পাবলিকের হাতে। এখনো পর্যন্ত আমরা জানি বিএসএনএল সেক্টর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও বিএসএনএল কিন্তু ঢুকছে, সেখানে অন্যান্য প্রাইভেট প্লেয়ার্স যারা আছে তারা ভালো বিজনেস করছে। তো এরকম অনেক সেক্টর ছিল যেগুলো পাবলিক সেক্টরের হাতে থাকাতে কিন্তু তারা সেইভাবে তাদের গ্রোথ হয়নি। ব্যাংকিং সেক্টরে বিশেষ করে 1970 পর্যন্ত ব্যাংকিং সেক্টর যখন পাবলিক সেক্টরের হাতে ছিল সেভাবে গ্রোথ হয়নি, প্রাইভেটে আসার পরে অনেক গ্রোথ হয়েছে। তো এরকম কিছু সমালোচনা আছে যারা বলে থাকে যে পাবলিক সেক্টরটা জন্য কিন্তু আমাদের অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটা পিছিয়ে গেছে। যদি পুরোটাই যদি প্রাইভেটের হাতে থাকতো কিছু স্ট্র্যাটেজিক এরিয়া বাদে, তাহলে হয়তো অনেক বেশি প্রোগ্রেস করা যেত আমাদের ইকোনমিতে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে আমাদের যে ডিসিশনটা ছিল যে আমরা ইম্পোর্ট করব না, যেখানে আমাদের সেফগার্ড করার চেষ্টা হয়েছিল আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারারদেরকে, তারও একটা নেগেটিভ দিক ছিল। লাস্টলি we will see conclusion of this chapter, and in the next video I will discuss the next chapter, that is LPG reforms, liberalization, privatization and globalization. Conclusion of this chapter. Basically conclusion is the overview of this chapter, so if you read the conclusion, actually you can understand the whole chapter. The progress of the Indian economy during the first 7 plans was impressive indeed. ফার্স্ট 7 প্ল্যানস মানে পাঁচ পাঁচ বছর পর যে প্ল্যান হয়েছিল প্ল্যানিং কমিশন, প্রথম 7টা প্ল্যান পর্যন্ত আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু প্রোগ্রেসিভ খুব ভালো ছিল। আওয়ার ইন্ডাস্ট্রিজ বিকেম ফার মোর ডাইভার্সিফাইড কম্পেয়ার টু দ্য সিচুয়েশন অ্যাট দ্য ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স সময় আমাদের ইন্ডাস্ট্রি বেস খুব ন্যারো ছিল, হাতে গোনা কয়েকটা ইন্ডাস্ট্রি ছিল আমাদের, কয়েক রকম জুট, টেক্সটাইল, স্টিল অ্যান্ড আয়রন ইন্ডাস্ট্রি। সো এই সমস্ত প্ল্যানের মাধ্যমে 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে কিন্তু সেই বেসটা অনেক ডাইভার্সিফাইড হয়েছিল। ইন্ডিয়া বিকেম সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড প্রোডাকশন থ্যাঙ্কস টু দ্য গ্রিন রেভলিউশন। এবং তোমরা জানো গ্রিন রেভলিউশন আসার পরে কিন্তু আমরা ফুড প্রোডাকশন সাফিসিয়েন্সি অর্জন করেছিলাম, যার আগে পর্যন্ত আমরা ছিলাম না। আমাদের BL40 গম আমদানি করতে হতো ইউএসএ থেকে, কানাডা থেকে আমদানি করতে হতো। গ্রিন রেভলিউশনের সঙ্গে সঙ্গে কয়েকটা রিফর্মস যেটা আমরা নিয়েছিলাম, যেমন কি ল্যান্ড রিফর্মস, ল্যান্ড সিলিং, abolition of জমিদারি and জাগিরদার systems, এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। However, many economists became dissatisfied with the performance of many public sector enterprise. আগে যেটা বললাম, অনেক ইকোনমিস্ট আছে যারা পাবলিক সেক্টরের গ্রোথ নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল। Excessive government regulation prevented growth of entrepreneurship, licensing large government রেস্ট্রিকশন এত বেশি ছিল যে প্রাইভেট কোম্পানি সেইভাবে গ্রো করে উঠতে পারেনি। In the name of self-reliance, our producers are protected against foreign competition, and this did not give them the incentive to improve the quality of goods that they produce. যেটা বললাম যে ডোমেস্টিক মার্কেটকে রক্ষা করার নামে যে প্রোটেকশন তাদেরকে দেওয়া হয়েছিল, তার জন্য তারা কিন্তু বিদেশি কোম্পানিদের সঙ্গে
কম্পিট করার মানসিকতা হারিয়েছিল। আমাদের এখানে যে গুডস তৈরি হতো সেটা কিন্তু বিদেশি বিভিন্ন কোম্পানি, ভালো কোম্পানি, বড় কোম্পানির সঙ্গে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল। আমাদের এক্সপোর্ট সেক্টর সেজন্য গ্রো করে উঠতে পারেনি। The need for reform of economic policy was widely felt in the context of changing global economic scenario, and the new economic policy was introduced in the 1991. এবং এই সমস্ত দিক যে ফ্লস গুলো ছিল, যে ড্রব্যাকস গুলো ছিল, সেগুলো কিন্তু 1991 রিফর্মস এর পরে কিন্তু রিমুভ হয়ে গেছিল। কারণ 1991 রিফর্মস এর পরে গ্লোবালাইজেশন শুরু হয়ে গেছিল, তোমার এসব ব্যারিয়ার, ইম্পোর্ট ব্যারিয়ার উঠে গেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানি, ডোমেস্টিক মার্কেট, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু বিদেশি কোম্পানির সাথে কম্পিট করার সুযোগ পেয়েছিল। এবং তুমি দেখবে যখনই এখানে কোনো কম্পিটিশন থাকবে সেখানে কিন্তু কোয়ালিটি বেটার হওয়ার চান্সেস থাকে। যদি মার্কেটে মনোপলি থাকে, কোনো কম্পিটিশন না থাকে, তাহলে তো কোয়ালিটি ইমপ্রুভমেন্টের কোনো গল্প আসেই না। যদি সে একাই থাকে তাহলে তার কি দরকার আছে, নিজেই তো চলবে। সেটা হয়েছিল। সো ফ্রেন্ডস, this is all for this chapter. In the next chapter I will come with LPG reforms. So friends, follow me, follow this series. You will have a comprehensive study on economic. After finishing this book, I will start uh, economy from Sanjeev Verma. So please be with me, keep in touch, and lastly, thanks for watching. Have a great day.